ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প সুন্দরী রাজকন্যা। দূর দেশে এক রাজা ছিলেন। তিনি ভীষণ শক্তিশালী রাজা ছিলেন। তার ধনরত্নের পরিমাণ এত বিপুল ছিল যে 7 রাজার ধনের সমান তার ধন ছিল। প্রজারা তাকে খুবই ভালোবাসত, সম্মান করত। রাজাও প্রজাদের সুখে দুঃখে সব সময় তাদের পাশে থাকতেন। রাজা খুবই সৎ মানুষ ছিলেন। তার একমাত্র কন্যাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তার কন্যা ছিল তার নয়নের মণি। কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সকালে আর বিকেলে দুবেলা বেড়াতে যেতেন। তিনি রাজকন্যাকে পড়াশোনা, অস্ত্রবিদ্যা এবং বিভিন্ন কলাকৌশলে একদম পারদর্শী করে তুলেছিলেন। রাজকন্যার গুণের কথা এবং রূপের কথা দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেল। রাজকন্যা অনেক নির্ভীক ছিলেন। তিনি একজন রাজকুমারের মতোই সাহসী ছিলেন। মেয়ে হয়েও তিনি সেই সব কাজ করে দেখাতেন যা এক রাজপুত্র পক্ষেই করা সম্ভব। দেশের বড় বড় দস্যু দমন করা থেকে রাক্ষসদের সাথে লড়াই করা, রাজার পাশে থাকা, রাজনীতিতে সাহায্য করা, সব কিছুতেই রাজকন্যা রাজাকে নিজের পারদর্শিতা প্রমাণ করে দেখাতেন। রাজকন্যা ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার গায়ের রং ছিল দুধে আলতায়। তার চুল ছিল লম্বা, ভীষণ বড় চুল। সেই চুল ছিল রেশমের মতো কোমল, আর চোখ দুটি টানা টানা, ঠোঁট যেন গোলাপের পাপড়ি। রাজকন্যা অত্যন্ত সাহসী ছিলেন। তাই তিনি মাঝে মধ্যে নিজেই ঘোড়ায় চড়ে ঘোড়া ছুটিয়ে টকবক টকবক করতে করতে বেরিয়ে যেতেন বিভিন্ন জঙ্গলে বনে, দেশ থেকে দেশান্তরে নানা রকম অভিজ্ঞতা খুঁজতে। রাজা অবশ্য কোনোদিন তাকে বাধা দেননি, কারণ রাজা নিজের কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতোই মানুষ করেছিলেন। বড় বড় দেশের যে কোনো রাজকুমারকে নিজের শিক্ষা এবং যোগ্যতা দিয়ে হারিয়ে ফেলতে পারত সেই রাজকন্যা। এতটাই দক্ষ ছিল সে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন রাজকন্যা। তাই রাজার কোনো চিন্তাও ছিল না। একদিন রাজকন্যা দূরে এক জঙ্গলে ভ্রমণ করতে যাবেন বলে ঠিক করলেন। পিতার কাছে অনুমতি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। মাঝে মাঝে রাজকন্যা এইরকম ভ্রমণে যেতেন। দূরে দূরে দেশে গিয়ে তিনি সেখানে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতেন। তাই রাজা আর বাধা দিলেন না। অনেক দিন হয়ে গেছে রাজকন্যা শুনছেন ওই গভীর জঙ্গলের কথা। প্রায়ই তিনি বিভিন্ন লোকের মুখে ওই জঙ্গলের কথা শুনে দেখেছেন। রাক্ষসীদের জঙ্গল সেটি। রাজকন্যার কিন্তু কৌতূহল অনেক বেশি ছিল। তাই রাজাকে বিশেষ কোনো কথা না জানিয়ে রাজকন্যা সেই জঙ্গলের উদ্দেশ্যে গেলেন। যেখানে সবাই যেতে ভয় খায়, সেখানে নির্ভীক রাজকন্যা যাওয়ার চেষ্টা করে, রহস্য খুঁজে বার করার সন্ধান করে। যার কাছে তিনি শুনেছেন সেই শুধু বলেছে ওই জঙ্গল রাক্ষসীদের জঙ্গল। সেখানে গেলে যে কোনো মানুষকে গিলে খায় রাক্ষসীরা। সাধারণ মানুষ তো দূরের কথা, সেই জঙ্গলে বড় বড় রাজপুত্র, দক্ষ রাজারাও যাওয়ার সাহস করেনি। কিন্তু রাজকন্যা, তিনি মনে মনে স্থির করেছিলেন ওই জঙ্গলের রহস্য তিনি ভেদ করবেন। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন মানুষের মুখে ওই জঙ্গলের ব্যাপারে শুনে এসেছেন, আর তার প্রচণ্ড আগ্রহ জন্মেছিল ওই জঙ্গলের রহস্য ভেদ করার। তাই তিনি টকবক করে ঘোড়া ছুটিয়ে একদিন নিজেই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। গোটা জঙ্গলটা তিনি ঘুরে দেখলেন। কি সুন্দর ফুল গাছ, কত রকমের পাখি, তাদের কণ্ঠস্বর যেন স্বর্গের সেতারের থেকেও সুন্দর। সূর্যের আলো যখন কচি পাতাগুলোর ওপর পড়েছে, তখন তাদের যে সবুজ আভা দেখে চোখ জুড়িয়ে যায়। আর ফুলের থেকে যে সুবাস, সেই সুবাস যেন যেতে দেয় না আর কোনো পথের দিকে। জঙ্গল থেকেও ফিরে যেতে মন করবে না। এত সুন্দর পরিবেশ সেখানে, কি মধুরতা! রাজকন্যা গোটা জঙ্গলটা ঘুরে দেখলেন, কিন্তু কোথাও কোনো রাক্ষসীকে দেখতে পেলেন না। সে খুবই তৃষ্ণায় ফেটে পড়েছিল। অতটা পথ সে ঘোড়া ছুটিয়ে টকবক করে এসেছে। সামনেই রাজকুমারী একটি পুকুর দেখতে পেলেন। সামনেই গাছে একটি ঘোড়া বেঁধে রেখে রাজকুমারী পুকুরে জল পান করতে নামলেন। 2 হাতে করে জল নিয়ে ঢকঢক করে অনেকটা জল পান করে ফেললেন। তারপর রাজকুমারী মুখ মুছে যেই ওপরে উঠে ঘোড়ার কাছে যাচ্ছিলেন, অমনি একটি ছোট্ট ফুল গাছ সে রাজকুমারীকে বলল, হে পরম সুন্দরী, তুমি এই জঙ্গলে কেন এসেছো? আমি চাই না তোমার কোনো বিপদ হোক,
তুমি এখান থেকে চলে যাও। ফুলগাছের দিকে তাকিয়ে রাজকুমারী তার কাছে গেল। ফুলগাছকে দু হাতে করে হালকা হাতে হাত বুলিয়ে বলল, কি গো ফুলগাছ, তুমি আমার সাথে কথা বলছো? আমি তো কোনোদিন আগে ফুলগাছকে কথা বলতে দেখিনি। তুমি নিশ্চয়ই সাধারণ কোনো ফুলগাছ নয়। তখন রাজকন্যার কথার উত্তরে ফুলগাছ বলে, হ্যাঁ, আমি সাধারণ ফুলগাছ নয়, আমি জাদুর ফুলগাছ। কিন্তু তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমার এখানে থাকলে প্রাণ যাবে। রাজকুমারী বলে, আমি চলে যাব, কিন্তু আমি তোমার আসল রূপ দেখতে চাই। তুমি কে গো, এই ফুলগাছের মধ্যে থেকে কথা বলছো? হঠাৎ করে তখন একটি খুবই সুন্দর রূপবান পুরুষের আবির্ভাব হয়। রাজকুমারী তাকে দেখে মুগ্ধ হয়। সেই ছেলেটি ছিল অনেক সুন্দর দেখতে। তার চোখ দুটি নীল। রাজকুমারী সে নীল চোখের মধ্যে হারিয়ে যেতে থাকল। রাজকুমারীকে হঠাৎ আবার সেই যুবকটি বলে উঠল, তুমি এখান থেকে চলে যাও হে কন্যা, আমি চাই না তোমার এখানে প্রাণ যাক। রাজকুমারী তার দিকে তাকিয়ে বলল, তুমি এই জঙ্গলের মধ্যে একা একা থাকো বুঝি? সে বলল, আমি বাধ্য, আমায় থাকতে হবে। আমি যদি না থাকি তাহলে আমায় মেরে দেওয়া হবে। তুমি এখান থেকে চলে যাও, অত কথা আমি তোমায় বলতে চাই না। রাজকুমারী কিছুতেই তাকে ছাড়তে চায় না। রাজকুমারীর কাছে গিয়ে তার বলল, তোমার সম্বন্ধে আমি সব জানতে চাই। তুমি আমায় বলো, তুমি কেন চলে যেতে চাও না এখান থেকে? কে তোমায় বাধ্য করে রেখেছে এখানে থাকার জন্য? ছেলেটি বলে, তাকে পরীদের রানী বাধ্য করে রেখেছে এখানে থাকার জন্য। সে অনেক ছোটবেলা বাবার সাথে এই জঙ্গলে কাঠ কুড়োতে আসতো। পরীর রানী সেই ছোটবেলা থেকে তাকে বন্দি করে রেখেছে। তার বাবাকেও অন্য কোথাও বন্দি করে রেখেছে। তাদের জীবনে সুখ নেই, তারা বাধ্য পরীরানীর কাছে থাকতে। রাজকুমারী বলল, আমি তোমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে চাই। ছেলেটি বলল, তা কখনোই সম্ভব নয়, তুমি সেই কাজ পারবে না। রাজকুমারী বলল, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তুমি বলো, কি উপায়ে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি? ছেলেটি বলল, তাহলে এখান থেকে 12 পাহাড় দূরে একটি ঝর্ণার নিচে আছে স্বর্ণমণি। সেই স্বর্ণমণিটি তুমি যদি ভেঙে দিতে পারো, পরীর সব জাদু নষ্ট হবে। সে আর এই জঙ্গলের মধ্যে কোনো জাদু করতে পারবে না, আমিও মুক্ত হব। রাজকুমারী এরপর সেই ছেলেটিকে বলল, তুমি অপেক্ষা করো, আমি ঠিক ফিরে আসব। ঘোড়া নিয়ে টকবক করে ছুটতে ছুটতে রাজকুমারী বেরিয়ে গেল। দেখতে দেখতে রাজকুমারী পৌঁছে গেল সেই 12 পাহাড়ের সামনে। পরপর 12টি পাহাড় গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। সেই 12টি পাহাড়ের মাঝেই রয়েছে একটি অপূর্ব সুন্দর ঝর্ণা। রাজকুমারী ঘোড়াটিকে নামিয়ে সেই ঝর্ণার মধ্যে ডুব দেয়। ঝর্ণার একদম নিচে ছিল সেই স্বর্ণমণি। স্বর্ণমণিটি যেই রাজকুমারী হাতে তুলে নেয়, তারপরে ঝর্ণা থেকে বেরিয়ে আসে, অমনি দেখে তার সামনে বড় বড় 10টি রাক্ষস এসে উপস্থিত হয়েছে। রাজকুমারী সকল বিদ্যায় পারদর্শী ছিল, তাই সে নির্ভীকভাবে তরবারি বার করল। ভীষণ যুদ্ধ হলো রাক্ষসদের সাথে। নিজের তরবারি দিয়ে রাজকন্যা রাক্ষসদের খণ্ড খণ্ড করে কেটে ফেলল। তারপর সেই মণিটিকে সে সেখানেই ভেঙে দিল। রাক্ষসরা আর কিছুই করতে পারল না। রাজকুমারী টকবক করে ঘোড়া ছুটিয়ে ফিরে এলো সেই জঙ্গলের মধ্যে। তখন অবশ্য জঙ্গল আর জঙ্গল ছিল না, সেটি সবুজ মাঠে পরিণত হয়েছিল। চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ। রাজকুমারী দেখে একটি গাছের তলায় সেই ছেলেটি বসে আছে। রাজকুমারী ঘোড়া রেখে তার কাছে যায়, তার নীল দু চোখের দিকে তাকায়। ছেলেটি রাজকুমারীকে ধন্যবাদ জানায়, বলে রাজকুমারীর জন্যই আজ সে মুক্ত হয়েছে। ছেলেটি তারপর তার পিতার সাথে রাজকুমারীর পরিচয় করায়। তার পিতাও আজ মুক্ত হয়েছে। পরীর জাদু কেটেছে এই জঙ্গলের ওপর থেকে। আর পরী এই জঙ্গলে কোনোদিন জাদু করতে পারবে না, কাউকে বন্দি করে রাখতেও পারবে না। রাজকুমারী এরপর ওই যুবকটিকে এবং তার পিতাকে নিয়ে রাজবাড়িতে ফিরে যায়। সেখানে তার পিতাকে সব কথা খুলে বলে। রাজকুমারীর খুশিতে রাজাও খুশি হয়। মেয়ের খুশির থেকে বড় রাজার কাছে আর কিছু নাই। তাই রাজা রাজকুমারীর খুশির জন্য সব করতে পারে। সে যুবককে মেনে নেয় এবং যুবকটির সাথে রাজকুমারীর বিয়ের আয়োজন করে। এদিকে যুবক তার পুরানো বাড়িতে ফিরে যায়, তার মাকে রাজপ্রাসাদে নিয়ে আসে। যুবক এরপর পিতামাতার আশীর্বাদ নিয়ে আর রাজকুমারী তার মাতা এবং রাজার আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিয়েটা করে নেয়। এরপর ছেলেটির অবশ্য আজ জীবনে কোনো দুঃখ ছিল না।
সে রাজকুমারীকে পেয়ে রাজার মহলেই থেকে যায় তার পিতামাতাকে নিয়ে। সবাই একসাথে সুখে শান্তিতে দিন কাটায়। তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। আর পরীর জাদু সেই দেশের ওপর মণি ভেঙে দেওয়ার পর থেকে আর কোনোদিন কাজও করতো না।